নমস্কার, বেঙ্গল ফিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাস্থ্যের শুভকামনা। আমি ডায়েটিশিয়ান সিঞ্জিনী রায়চৌধুরী, clinical nutritionist and diabetes educator, along with being the lecturer of West Bengal University of Health Science and attached with so many hospitals as OPD consultant. আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমাদের অত্যন্ত পরিচিত এবং অলমোস্ট প্রত্যেক ঘরে ঘরে এই রোগটি বিলং করে, দ্যাট ইজ হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার, অথবা অন্য ভাষায় বলা যায় উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ বিষয়ে আমরা ডিজিজটি এবং তার কন্ট্রোল, প্রিভেনশন কি কি করা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। রক্তচাপ আমাদের প্রত্যেকের শরীরে নর্মাল হিসাবে ধরা হয় 120/80, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80। তো এই সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয় যে সময় হার্ট কন্ট্রাক্ট করে, মানে বিট যখন আমরা শুনতে পাই সেই সময় হার্টের যে প্রেশার তৈরি হয় ব্লাড ভেসেলগুলোর ওয়ালে, সেই প্রেশারটিকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হলো হার্ট যখন রেস্টিং কন্ডিশনে থাকে, মানে ব্লাড যখন রিসিভ করে সেই কন্ডিশনে যে প্রেশারটা ব্লাড সেই রক্তনালীগুলির ওয়ালে এক্সার্ট করে সেই প্রেশারটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। তো এটাকে নর্মালি 120/80 হিসাবে ধরা হয়। এর থেকে সামান্য কম বেশি প্রত্যেকেরই থাকে। তো বেশি হলে আমরা এখানে আজকে যে ডিজিজটি নিয়ে আলোচনা করব দ্যাট ইজ উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপে ঠিক কতটা বেশি হলে আমরা সেটাকে অ্যালার্মিং সাইন হিসাবে ধরতে পারি। এবার আসছি হচ্ছে যদি 120 থেকে বেড়ে হয় হচ্ছে 130, এবং ডায়াস্টোলিক প্রেশার যদি বেড়ে হয় মোটামুটি 85, তাহলে এটাকে আমরা ব্লাড প্রেশার, যেটাকে মোটামুটি বর্ডারলাইন হাইপারটেনশন হিসাবে আমরা ধরতে পারি। এরপরে আসছি হচ্ছে আরও একটু বেড়ে যদি হয় সেটা 140 ইন সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে মোর দ্যান 90, তাহলে কিন্তু এটাকে আমরা হাইপারটেনশন হিসাবে ধরব। তো হাইপারটেনশন হলো এমন একটা ডিজিজ, এটাকে আমরা লাইফস্টাইল ক্যাটাগরির ভেতরে ফেলি এবং লাইফস্টাইল জেনারেলি আনহেলদি লাইফস্টাইলের কারণে এই হাইপারটেনশন ডিজিজটি সাধারণত মানুষের মধ্যে দেখা যায়। এছাড়াও কিছু জেনেটিক্স আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, আরও ডিফারেন্ট কজ আছে। তো সেই ডিফারেন্ট কজের মধ্যে এক ধরনের কজ আছে হচ্ছে সেকেন্ডারি কজ এবং আরেক ধরনের কজ হচ্ছে প্রাইমারি কজ। প্রাইমারি হাইপারটেনশন বা সেকেন্ডারি হাইপারটেনশন। তো প্রাইমারি হাইপারটেনশনের মধ্যে পড়ছে যে সেই ধরনের হাইপারটেনশনগুলো যেগুলোর এক্স্যাক্ট কজ আমাদের জানা নেই। আমরা নর্মাল আছি, আমাদের যে কোনো কারণেই হোক একটা সময় রেগুলার বেসিসে রক্তচাপ পরীক্ষা করাতে গিয়ে দেখা গেল যে আমরা হাইপারটেনসিভ হিসাবে ধরা পড়ছে সেটা রক্তচাপের মেশিনে। বাট কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডিজিজের কারণে বা কোনো মেডিসিনের সাইড এফেক্টের কারণে মানুষের রক্তচাপ বেড়ে গিয়ে থাকে, সেটা পড়ছে সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশনে হচ্ছে যে হাইপারটেনশনের কজ আমাদের নোন, আর প্রাইমারি হাইপারটেনশন হচ্ছে যে হাইপারটেনশনের কজ আমাদের জানা নেই। প্রথমেই আসি যে যখনই আপনার ডাক্তারবাবু বুঝতে পারছেন যে আপনি হাইপারটেনসিভ, তখন উনি আপনাকে কিছু বিশেষ ধরনের মেডিসিন দেন। সেই মেডিসিনগুলোর কিছু বিশেষ গোত্র আছে। সেই মেডিসিনগুলো ডেফিনেটলি ডাক্তারবাবু তার ডোজ আপনার প্রয়োজন অনুযায়ী ডোজ ঠিক করে দেবেন এবং আপনাকে সেই ডোজ অনুযায়ী ওষুধটি খেয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত ফার্দার আপনার চিকিৎসক আপনাকে সেই ওষুধটি বন্ধ করতে বলেন। হাইপারটেনশনের পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে তারা ওষুধ খাচ্ছে এবং ওষুধ খাওয়ার ফলে তাদের যে প্রেশার নর্মাল আছে, হয়তো তারা 2-4 বার টেস্ট করলেন এবং সেটি নর্মাল পেলেন, তারপরে তারা যেটা করেন যে ওষুধটাকে বন্ধ করে দেন
এটা একদম উচিত নয়। এটা সবসময় মাথায় রাখতে হবে যে তাদের কিন্তু ওই হাইপারটেনশন থেকে জিনিসটা নর্মালাইজ হয়েছে ওষুধের কারণে, এবং ওষুধটা চলছে বলেই কিন্তু জিনিসটা নর্মাল রিডিং দিচ্ছে। সো ওষুধ কোনোভাবেই বন্ধ করা যাবে না। ওষুধ বন্ধ করতে হলে ডেফিনেটলি চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে বন্ধ করতে হবে। এবার আসি হচ্ছে যদি ওষুধ বন্ধ করা হয় অথবা যদি হাইপারটেনশনের প্রম্পট ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কি হতে পারে। যে ডিজিজগুলো হতে পারে তার মধ্যে ভীষণ ভয়ের ব্যাপার হচ্ছে যে কিডনি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলে একটি রোগের অনসেট হয়, যাতে কিডনি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মাইট বি পেশেন্টকে হয়তো ডায়ালাইসিস করতে হতে পারে অথবা হয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হতে পারে। এছাড়া পেশেন্টের স্ট্রোক হতে পারে, এছাড়া পেশেন্টের বিভিন্নভাবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, বা অনেক রকমের হাইপার টেনশন জনিত যে শ্বাসকষ্ট বা হার্টের উপরে চাপ পড়া, আরও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। হাইপার টেনশনের সাথে সাথেই আরেকটি রোগ বিশেষভাবে এর সাথে জড়িয়ে থাকে, সেটা হচ্ছে যে রক্তে বিভিন্নভাবে যদি ফ্যাট জমে যায়, রক্তে ফ্যাট জমে যাওয়ার কারণেও কিন্তু হাইপার টেনশন পেশেন্টের হতে পারে। মানে আমাদের যদি কোলেস্টেরল বা এলডিএল বা এই ধরনের বা ট্রাইগ্লিসারাইড এই ধরনের ফ্যাটগুলো যদি মাত্রাতিরিক্তভাবে রক্তে বেশি হতে থাকে, তাহলে এইগুলো কি করে, আমাদের যে রক্ত নালিকাগুলো আছে সেই রক্ত নালিকাগুলোর যে ইনার ওয়ালটা, সেই ইনার ওয়ালে গিয়ে জমা হতে থাকে, যার ফলে রক্তনালিকাগুলোর যে ভেতরের যে পাথওয়েটা, সেই পাথওয়েটা নর্মালের থেকে সরু হতে থাকে। ফলে রক্ত যখন ভেতর দিয়ে যায় তখন সেই রক্ত নালিকাগুলোর দেওয়ালে অনেক বেশি পরিমাণ চাপ প্রয়োগ করে, ইনফ্যাক্ট মোর দ্যান ইউজুয়াল, অ্যান্ড আলটিমেটলি ইট গিভ রাইজ টু দ্য হাইপারটেনশন। যদি এটা প্রম্পটলি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি সেই রক্তনালীগুলো ছিঁড়ে অথবা কোনোভাবে তার ভেতরে রক্ত জমে গিয়ে পেশেন্টের যে কোনো কারণেই স্ট্রোক হতে পারে। সো হাইপারটেনশনের এতগুলো খারাপ ফল আছে। নাম্বার ওয়ান হিসাবে আমি একটা প্রথমেই বলেছি যে মেডিসিন আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ মতো অবশ্যই খেয়ে যেতে হবে, এবং বন্ধ করতে হলে সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই বন্ধ করতে হবে। নিজের মতো করে কোনোভাবেই বন্ধ করে দেওয়া যাবে না, বা ডোজ কমিয়ে দেওয়া, ডোজ বাড়িয়ে দেওয়া, এগুলো কিচ্ছু করা যাবে না। দ্বিতীয়ত আসি হচ্ছে যেটা সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট মেজার্স, দ্যাট ইজ ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর লাইফস্টাইল, ইউ হ্যাভ টু মডিফাই ইউর ফুড হ্যাবিট। তাহলে ডায়েট এবং লাইফস্টাইল যদি কন্ট্রোল করা যায় প্রপারলি, তাহলে ডেফিনেটলি আমরা হাইপারটেনশনকে কন্ট্রোলে রাখতে পারি। হাইপারটেনশন জনিত যে ক্ষতিগুলো ইন ফিউচার আমাদের হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষতিগুলোকে আমরা অনেক পিছিয়ে দিতে পারি। ইনফ্যাক্ট ওই ক্ষতিগুলো সম্পূর্ণভাবে বন্ধই করে দিতে পারি, যে যাতে ওগুলো না হয়। তাহলে কিভাবে এটা কন্ট্রোল করা যায়? প্রথমে আসি হচ্ছে লাইফস্টাইলের কথায়। লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো আমাদেরকে সেডেন্টারি লাইফস্টাইল ছেড়ে বেরোতে হবে, যা এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রত্যেকেই কম বেশি সেডেন্টারি লাইফস্টাইলের অন্তর্ভুক্ত। তো এই সেডেন্টারি লাইফস্টাইল ছেড়ে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। সেডেন্টারি লাইফস্টাইল ছেড়ে বেরোনোর জন্য ডেফিনেটলি আমরা যখন অফিসে কাজ করছি, সারাক্ষণ হয়তো কম্পিউটারের সামনে বসে আছি, বা পড়ানো বা যে কোনো কাজ, অফিসিয়াল কাজকর্ম যেগুলো সারাদিন বসে কাজ, এই বসে কাজগুলো করার ক্ষেত্রে এটা আমাদের কাজ, আমরা তো সেটা করতে করতে হাঁটা চলা বা কোনোভাবেই সেটা ছেড়ে উঠে যেতে পারবো না। সেই কাজগুলো আমাদেরকে করতেই হবে। এর সাথে সাথে আমরা যেটা করতে পারি, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর চেয়ার ছেড়ে উঠে একটু হাত পা নাড়িয়ে নেওয়া, একটু স্ট্রেচিং করা, এগুলো খুব সাধারণ জিনিস, মোটামুটি এগুলো ফলো করা যায়। এছাড়া যেটা করা যায়, যেটা করা উচিত, আমি প্রত্যেককে বলবো, সেটা হচ্ছে প্রত্যেক দিন অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 45 মিনিট যেন ব্রিস্ক ওয়াকিং করা হয়। ব্রিস্ক ওয়াকিং মানে দ্রুত গতিতে হাঁটা। দ্রুত গতিতে হাঁটা, তার স্পিডটা হবে মোটামুটি 1 সেকেন্ডে 1.5 স্টেপ। এই স্পিডে যদি প্রতিদিন দ্রুত গতিতে হাঁটা হয় অন্তত পক্ষে 30 মিনিট থেকে 45 মিনিট, এটা প্রত্যেকের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী। আর ওয়াকিং হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম অফ এক্সারসাইজ। এছাড়াও বিভিন্ন ধরনের যে অ্যারোবিক এক্সারসাইজগুলো আছে, এগুলো প্রত্যেকটি কিন্তু হাইপারটেনশন কমানোর জন্য বা কন্ট্রোলে রাখার জন্য বিশেষভাবে উপকারী। বাট যেহেতু ওয়াকিং সবচেয়ে সহজতম এক্সারসাইজ, দ্যাটস ওয়াই আমি এখানে ওয়াকিং এর কথা বললাম। বাট কেউ যদি সাঁতার জেনে থাকেন তাহলে সাঁতার ভীষণ ভালো এক্সারসাইজ, এতে কিন্তু ফুল বডির কাজ হয়। এছাড়া স্লো রানিং,
জগিং বা বিভিন্ন ধরনের যে এরোবিক এক্সারসাইজ বা যেগুলোকে আমরা কার্ডিও এক্সারসাইজ বলে থাকি, সেই এক্সারসাইজগুলো যদি কম্বিনেশন করে প্রত্যেক দিন 30 মিনিট থেকে 45 মিনিট মতো করা যায়, আর স্পেশালি এটা যেন কখনোই এমটি স্টমাকে না করা হয়, বেটার হচ্ছে যদি ইভিনিংয়ে করা হয়, তাহলে কিন্তু জিনিসটা ভীষণভাবে সুদূর প্রসারী ফলদায়ী। আজকের আমার এপিসোড এখানেই শেষ করব। আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ফার্দার আর কোনো কোয়ারি থাকে এই হাইপার টেনশন জনিত বা বিভিন্ন যে কোনো রোগ নিয়ে, আপনারা আমাদের ইনবক্সে কোয়ারি করতে পারেন। আর ফর ডিটেলস আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আপনারা দেখে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন।